সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা হিসাব বিজ্ঞানের লেনদেন পাঠের পর্ব 6 নিয়ে আলোচনা করব। তো পর্ব 6 আমরা সিলেট বোর্ড 2024 যে সৃজনশীল প্রশ্নটি এসেছে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে তোমরা প্রশ্নটি খাতায় তুলে নিবে এবং প্রশ্নটি তোলার পর ক্লাসটি বোঝার চেষ্টা করবে, এতে ভালো করে বুঝতে পারবে। তো এখানে সিলেট বোর্ড 2024-এ যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে মিস্টার রবিন 2023 সালের 1 এপ্রিল নগদ 2 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র এবং ব্যাংক ঋণ 30,000 টাকা নিয়ে সততা ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেন। তাইলে এখানে মিস্টার রবিন সাহেব ব্যবসা শুরু করছেন 2023 সালের 1 এপ্রিল। নগদ দেওয়া হয়েছে 2 লক্ষ টাকা, 50,000 টাকার আসবাবপত্র এবং 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে সততা ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেন। উক্ত মাসে অন্যান্য লেনদেন সমূহ নিম্নরূপ: এপ্রিল 3 জহির এর নিকট থেকে 5% বাট্টায় 1,50,000 টাকার পণ্য ক্রয়, প্যাকিং খরচ 1,200 টাকা, চালান 300। এটা এপ্রিল 3 তারিখ লেনদেনটি ঘটেছে। এপ্রিল 5 তারিখ ব্যবসার ব্যবহারের জন্য 40,000 টাকা একটি প্রিন্টার ক্রয়। তারপর 15 তারিখ ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ 2,50,000 টাকা। এখানে দেখো ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ করা হয়েছে, অর্থাৎ এখনও টাকা পাওয়া যায়নি, অর্থাৎ টাকা পয়সার এখনও লেনদেন হয়নি, বিদায় এটি লেনদেন নয়। অর্থাৎ ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ করা হয়েছে, এখনও কোনো অর্থ লেনদেন হয়নি, এজন্য এটা কি নয়, লেনদেন নয়। 20 তারিখ ব্যবসার প্রয়োজনীয় মনিহারি ক্রয় করা হয়েছে নগদ 15,000 টাকা, এটা লেনদেন। 25 তারিখ ব্যাংক ঋণ পরিশোধ করা হয়েছে 20,000 টাকা, এটাও লেনদেন। 28 তারিখ 20,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে যদি কোনো লেনদেনের মধ্যে ফরমাস, সিদ্ধান্ত, নিয়োগ, চুক্তি এ ধরনের শব্দ ব্যবহার করা হয় তখন সেটিকে আমরা লেনদেন বিবেচনা করব না। অর্থাৎ ডেলিভারি ভ্যান ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু এখনও এটা ক্রয় করা হয়নি এবং কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন এখানে হয়নি, বিদায় এটি লেনদেন নয়। তো এই হচ্ছে আমাদের লেনদেনগুলো সংগঠিত হয়েছে। এখানে 6টি লেনদেন সংগঠিত হয়েছে। তো এই উদ্দীপক থেকে আমাদের কোন নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহের মোট পরিমাণ, অর্থাৎ যেগুলো লেনদেন নয় এগুলার মোট পরিমাণ আমরা নির্ণয় করব। এবং ক নম্বর বলা হয়েছে 3 তারিখের লেনদেনের আলোকে একটি চালান প্রস্তুত করো। 3 তারিখের লেনদেনের আলোকে একটি চালান প্রস্তুত করো। আর 2 নম্বরে বলা হয়েছে উপযুক্ত লেনদেন দ্বারা বিবরণী চকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। এই ফরম্যাট, তাহলে এই যে লেনদেন পাঠের আমাদের অঙ্কের যে ফরম্যাটটি দেওয়া থাকবে, অর্থাৎ বিবরণী চক মাস্ট বি একটি দাম। এবং খ নম্বরে চালান, ক্যাশ মেমো, তারপর কি লেনদেন কিনা, কারণ সব ব্যাখ্যা, এই ধরনের প্রশ্নের প্যাটার্নটি থাকতে পারে। এবং ক নম্বরে ব্যবসায়িক লেনদেন এমন ঘটনার সম্মুখীন করো। এই প্যাটার্নের প্রশ্নটি প্রতিটি বোর্ড পরীক্ষায় সবচেয়ে বেশিবার এসেছে, তাই এই প্যাটার্নের প্রশ্নগুলো আমরা বারবার সমাধান করার চেষ্টা করব। এবং এই যে আজকের যে অঙ্কটি, এটি হচ্ছে আমাদের লেনদেন পাঠের সর্বশেষ অঙ্ক। আমরা আগামী ক্লাসে পরবর্তী পাঠে চলে যাব। তো এই যে কয়টি সৃজনশীল প্রশ্ন এখানে করানো হয়েছে এগুলো বারবার বুঝবে এবং এই নিয়মের আলোকে অন্যান্য বোর্ড কোয়েশন করার চেষ্টা করবে। অর্থাৎ এই যে আমি অঙ্কগুলা করিয়েছি বিভিন্ন পর্বে, এই পর্বের অঙ্কগুলো যখন তুমি ভালোভাবে আয়ত্ত করতে পারবে তখন তুমি অন্যান্য বোর্ডের প্রশ্নগুলো সহজে সমাধান করতে পারবে। তো আজ আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। এখানে প্রথমে বলা হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো মোট পরিমাণ নির্ণয় করো। তো এখানে আমরা 15 তারিখ একটি লেনদেন পেয়েছি। ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ করা হয়েছে 2,50,000 টাকা। যেহেতু আবেদনপত্র পেশ করা হয়েছে সেহেতু এটি লেনদেন নয়, তাহলে 15 তারিখ হচ্ছে একটি। তারপর 28 তারিখ 20,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো, এটিও লেনদেন নয়। তাহলে এই অঙ্কে আমরা 2টি ঘটনা পেলাম যেগুলো কি নয়, লেনদেন নয়। একটি হচ্ছে 15 তারিখ এবং একটি হচ্ছে 28 তারিখ। তো এর জন্য আমরা একটি চক এঁকে নিব, যে এখানে হেডিং হিসেবে আমরা দিয়ে দেবো ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট পরিমাণ। কোন প্রশ্নের সমাধান, কোন প্রশ্নের সমাধান। তো কোন প্রশ্নের সমাধান এখানে আমরা গড়টি রাখবো। প্রথমে বসবে তারিখ, তারপর বিবরণ, তারিখ, বিবরণ, তারপর বসবে টাকাগুলো হবে 2টি,
এজেন্ট চক, এই চকটি আমরা বেশিরভাগ অঙ্কে এই চকটি ব্যবহৃত হয়ে থাকে, তারিখ বিবরণ টাকা আছে। তো এই গড়টা আমরা আঁকবো পরীক্ষার সময় আমরা কাট পেন্সিল দিয়ে এই গড়গুলো আঁকবো এবং এই গড়টি অনেক বেশি বড় দেওয়ার প্রয়োজন। প্রথমে আমরা দেখবো যে কয়টি ঘটনা এখানে লেনদেন নয়, যেহেতু এখানে দুইটি ঘটনা লেনদেন নয়, এই জন্য দুইটি উপযোগী করে আমরা এই যে গড়টি আঁকবো। অনেক বড় করে গড় আঁকলে আমাদের এটা সৌন্দর্য বিঘ্নিত হবে, এই জন্য আমরা প্রথমে দেখবো যে এখানে কয়টি ঘটনা আমার এখানে বসবে, এর আলোকে গড়টি আঁকবো। তো তারিখ বিবরণ টাকা এখানে হেডিং হিসাবে আমরা দিতে পারি যে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয়। তো প্রথমে আমাদের বলেছে যে 2023 এপ্রিল 15, 2023 এপ্রিলের 15 তারিখ বলা হয়েছে যে ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ করা আছে। অর্থাৎ আমরা যখন ব্যাংকে থেকে ঋণ আনবো তখন আমাদের ঋণ প্রস্তাব করতে হয়, অর্থাৎ ঋণের জন্য আমাদের আবেদন করতে হয়। তারপর ব্যাংক এই আবেদন যাচাই বাছাই করার পর আমাদের একটা নির্ধারিত সময় পরে ব্যাংক আমাদের অর্থ প্রদান করে। তো যখন ব্যাংক অর্থ প্রদান করবে অর্থাৎ ঋণ প্রদান করবে তখন এটি লেনদেন হবে। আর যখন আমি আবেদন করলাম তখন ব্যাংক হয়তো আমার আবেদনটি নাও রাখতে পারে, এজন্য এটি লেনদেন নয়। তো ব্যাংক ঋণের জন্য আবেদন পেশ, ব্যাংক ঋণের জন্য আমরা এখানে লিখব ব্যাংক ঋণের জন্য আবেদন পত্র পেশ। ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ করা হয়েছে 2,50,000 টাকা, এটা এদিকে বসাবো। তারপর বলেছে যে এপ্রিল 28 তারিখ 20,000 টাকার একটি ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে দেবো 28 তারিখ ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত, ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত, ডেলিভারি ভ্যান ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে 20,000 টাকা। এই 20,000 টাকা এখানে বসাবো। এই দুইটি ঘটনার লেনদেন নয়, তাহলে এই দুইটি আমরা এখানে লিপিবদ্ধ করলাম। করার পর আমরা এই দুইটি টাকা যোগ করে এই জেরটা এদিকে নিয়ে আসবো। এখানে আমাদের যোগ করলে আসবে 2,70,000 টাকা। 2 লক্ষ এই যে এই জায়গার যে ক্লোজিং টার্ন আছে এই টার্নের নিচে আমরা এদিকে এটা এখানে বসাবো 2 লক্ষ। এটা 2,70,000 আমরা কেউ করে বসাবো না। এই যে জায়গায় আমরা ক্লোজিং করেছি এই নিচে এই জায়গায় 2,70,000 বসাবো। বসিয়ে এখানে আমরা হিসাবটি বন্ধ করে দেবো, অর্থাৎ এখানে আমাদের হিসাব ক্লোজ হয়ে গেছে এবং এই আন্ডারলাইন করেছে। এটি হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর, অর্থাৎ ব্যবসায়িক লেনদেন হয় এমন ঘটনার সময় মোট পরিমাণ আমাদের বের হয়েছে 2,70,000 টাকা। তো ক নং প্রশ্নে এখানে বলা হয়েছে যে চালান প্রস্তুত করবো। চালান জিনিসটি কি? চালান হচ্ছে যে ব্যবসার কোনো ক্রয় বিক্রয় বাকিতে হয়ে থাকলে ব্যবসার যখন যেহেতু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা ক্রয় এবং বিক্রয় নগদে যখন সম্পাদন হবে তখন আমরা ক্যাশ মেমো প্রস্তুত করবো। নগদের লেনদেনের জন্য কি প্রস্তুত করবো? ক্যাশ মেমো। এবং বাকিতে লেনদেনের জন্য বাকিতে ক্রয় বিক্রয় যখন হবে তখন আমরা চালান প্রস্তুত করবো। তো এখানে চালান বলতে আমরা কি বুঝেছি যে ব্যবসার কোনো ক্রয় বা বিক্রয় বাকিতে হয়ে থাকলে তখন ক্রেতা প্রমাণস্বরূপ একটি চালান তৈরি করে, তখন বিক্রেতা প্রমাণস্বরূপ একটি চালান প্রস্তুত করে তা ক্রেতাকে প্রদান করে, তা ক্রেতাকে কী করে প্রদান করে। তাইলে দেখো চালান কি? চালান হচ্ছে ব্যবসার কোনো ক্রয় বিক্রয় বাকিতে হয়ে থাকে, ব্যবসার কোনো ক্রয় বিক্রয় বাকিতে হয়ে থাকলে তখন বিক্রেতা প্রমাণস্বরূপ একটি চালান তৈরি করে তা ক্রেতাকে প্রদান করে। যেমন একটি চালানে এখানে দেওয়া থাকবে যে কার নিকট বিক্রয় করা হচ্ছে এবং কে বিক্রয় করছে, ক্রেতা বিক্রেতার নাম দেওয়া থাকবে এবং ক্রেতা বিক্রেতার স্বাক্ষর দেওয়া থাকবে, কত টাকার পণ্য বেচা হয়েছে এবং কত তারিখ বেচা হয়েছে, এই সম্পূর্ণ বর্ণনাটা এই চালানের মধ্যে প্রমাণস্বরূপ দেওয়া থাকবে। অর্থাৎ এটা দুই পক্ষের সেফটির জন্য এইটি তৈরি করা হয়। অর্থাৎ আমি যে বাকিতে পণ্যটা ক্রয় করলাম, আমি কত টাকার পণ্য কত তারিখ ক্রয় করেছি এবং কার নিকট ক্রয় করেছি, এটা সম্পূর্ণ এই চালানে কী করা থাকে? বর্ণনা করা থাকে। তাইলে চালানের সংজ্ঞাটা এটা হতে পারে যে ব্যবসার কোনো ক্রয় বিক্রয় যখন বাকিতে হয়ে থাকে তখন বিক্রেতা প্রমাণস্বরূপ একটি চালান তৈরি করে তা ক্রেতাকে প্রদান করে। অর্থাৎ এখানে আমাদের যেহেতু ক
কয়েকটি লেনদেন এখানে বিদ্যমান রয়েছে, অর্থাৎ 6টি লেনদেন এখানে বিদ্যমান রয়েছে। তো এখানে কোনো সময় বলতে পারে যে উপরের লেনদেনের আলোকে চালান প্রস্তুত হলো। তো এখানে আমরা কোন লেনদেনগুলো হিসাবে আনবো, যে লেনদেনগুলো বাকিতে ক্রয় বিক্রয় রয়েছে, অর্থাৎ বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য আমরা কি প্রস্তুত করবো, চালান প্রস্তুত করবো। আর নগদে ক্রয় বিক্রয়ের জন্য আমরা ক্যাশ মেমো প্রস্তুত করবো। তো ক্যাশ মেমো আমি অন্য দিন তোমাদের বুঝিয়ে দেবো। আজ চালানটি হচ্ছে, চালানের বৈশিষ্ট্য হচ্ছে যে ধারে ক্রয় বিক্রয়ের জন্য চালান প্রস্তুত করা হয় এবং চালানে ক্রেতা বিক্রেতা স্বাক্ষর থাকে এবং বিক্রেতা চালান প্রস্তুত করে, বিক্রেতা চালান প্রস্তুত করে, অর্থাৎ এই যে বিক্রয়ের প্রমাণস্বরূপ, বিক্রয়ের প্রমাণস্বরূপ। তাইলে এই হচ্ছে চালান সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা। এবার এবং চালানে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম দেওয়া থাকবে। তো চালানের জন্য একটি নির্ধারিত ঘর রয়েছে, অর্থাৎ একটি চক রয়েছে, নির্ধারিত চক রয়েছে। এই চক অনুসারে আমরা চালান এবং ক্যাশ মেমো প্রস্তুত করবো এবং এই চকটি প্রতিটি চালানে ব্যবহৃত হবে। শুধুমাত্র এখানে লেনদেনগুলো চেঞ্জ হবে এবং ক্রেতা বিক্রেতার নাম চেঞ্জ হবে, তারিখ চেঞ্জ হবে, আর সম্পূর্ণ ফরম্যাটটা আমরা সেম থাকবে। তো আমরা প্রথমে চালানের একটি চক এঁকে দিই। তো এখানে আমাদের নং প্রশ্নের বলা হয়েছে চালান, এই যে চালানের চক, এই চকটি আমরা প্রতিটি চালান যখন আমরা করবো এই চকটি ব্যবহার করব এবং এই চকের আলোকে প্রতিটি চালান সমাধান করব। তো এই চকটি আমরা মনে রাখার চেষ্টা করব, অর্থাৎ এটি যখন আমরা বারবার চকটি প্র্যাকটিস করবো তখন এই চকটি আমাদের আয়ত্তে আসবে। তো এই চকে এইগুলা পরিবর্তন হবে না, শুধুমাত্র পরিবর্তন হবে এই যে এখানে চালান নংটা পরিবর্তন হবে, অর্থাৎ প্রশ্নে যে প্রথমে এখানে চালান লিখে এই যে উপরে আমরা লিখব, অর্থাৎ যার নিকট আমরা বাকিতে পণ্য, যার নিকট হতে আমরা বাকিতে পণ্য ক্রয় করছি, যার নিকট হতে, অর্থাৎ এখানে বসবে বিক্রেতার নাম, এখানে কার নাম বসবে, বিক্রেতার নাম। তো এখানে দেখো প্রথমে আমাদের বলেছে এপ্রিল 3 জহিরের নিকটতে 5% বাট্টায় 1,50,000 টাকার পণ্য ক্রয়। জহিরের নিকটে আমরা পণ্য ক্রয় করেছি, সে পণ্য ক্রয় করেছে সততা ট্রেডার্সে ক্রয় করেছে, কে ক্রয় করেছে, সততা ট্রেডার্স। আর এই অঙ্কটি আমরা করছি সততা ট্রেডার্সের অঙ্ক করছি। তো যেহেতু সততা ট্রেডার্সে ক্রয় করেছে সেজন্য এখানে এই যে ক্রেতার নাম কী হবে, সততা ট্রেডার্স, এবং কার নিকটতে ক্রয় করেছি, জহিরের নিকটতে করেছি, তাহলে এখানে বসবে বিক্রেতার নাম, এখানে কার নাম বসবে, বিক্রেতার নাম। তো এখানে আমরা বসাবো আবার জিনিস লক্ষ্য করো, যেহেতু এখানে বলা হয়েছে জহিরের নিকটতে 5% বাট্টায় 1,50,000 টাকার পণ্য ক্রয়। প্রথমে এখানে আমরা দেখতে হবে যে এটা নগদে হয়েছে নাকি বাকিতে হয়েছে। যেহেতু এখানে জহির নাম উল্লেখ রয়েছে কিন্তু নগদতা উল্লেখ নেই, সেজন্য এখানে কি হয়েছে, বাকিতে হয়েছে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে এবং নগদতা উল্লেখ থাকে না, তাহলে আমরা কি ধরে নেব, বাকিতে। এবং চালান প্রস্তুত হয় কিসের জন্য, বাকিতে ক্রয় বিক্রয়ের জন্য। যেহেতু জহিরের নিকটতে পণ্য ক্রয় করা হয়েছে এবং এখানে নগদ কথা উল্লেখ নেই, এজন্য এটা কি হয়েছে, বাকিতে হয়েছে। এই জন্য এখানে প্রশ্নে উল্লেখ করে দেওয়া রয়েছে যে 3 তারিখের লেনদেনের লগে একটি চালান প্রস্তুত করবো। যেহেতু এখানে 3 তারিখের লেনদেনকে বলা হয়েছে, সেজন্য আরও যদি আমাদের বাকিতে লেনদেন থাকতো তাহলে আমরা সেগুলো আনার প্রয়োজন নেই, কারণ এখানে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র 3 তারিখের লেনদেনের আলোকে কি চালান প্রস্তুত। কিন্তু যদি এটা এভাবে থাকতো যে উপযুক্ত লেনদেনের আলোকে বা উপরোক্ত লেনদেনের আলোকে চালান প্রস্তুত হলো, তখন আমরা এই লেনদেনের মধ্যে যতগুলা বাকিতে লেনদেন রয়েছে সবগুলা নিয়ে আমাদের কি করা লাগবে না, চালান প্রস্তুত করতে হলো না। এখন এখানে দেখো 3 তারিখের লেনদেন, যেহেতু 3 তারিখে বলা হয়েছে জহিরের নিকটতে 5% বাট্টায় 1,50,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, যেহেতু এখানে নগদ এবং চেক একথা উল্লেখ নেই, সেজন্য এটা বাকিতে হয়েছে। তো এখানে জহিরের নিকটতে ক্রয় করা হয়েছে, কে ক্রয় করছে, সততা ট্রেডার্স। আর আমরা অঙ্ক ঠিক করবো কিসের জন্য, সততা ট্রেডার্সের জন্য। তো এখানে আমরা ক্রেতার নাম কি দেবো, সততা ট্রেডার্স, এবং এই চালানের উপরে হবে বিক্রেতার নাম, তাহলে বিক্রেতা কে হবে, জহির। তাহলে প্রথমে আমরা লিখবো জহির, মানে প্রথমে লিখে লিখবো যে এই চালানের উপরে হবে বিক্রেতার নাম। এবার দেখো চালান নং প্রশ্নে দেওয়া আছে 301, এই চালান নং বসাবো 300 এবং ক্রেতার নাম দেবো সততা ট্রেডার্স, সততা ট্রেডার্স। তারপরে ঠিকানা যদি আমাদের দেয়া থাকে তাহলে দেবো, অন্যথায় এখানে এটা ব্ল্যাঙ্ক দেখা দেব। তারপর দেখো তারিখ, যে তারিখে লেনদেনটি হয়েছে, অর্থাৎ এটা হয়েছে এপ্রিলের 3 তারিখ, এপ্রিলের 3 তারিখ, তাহলে আমরা দেবো 3 এপ্রিল 2023, 3 এপ্রিল 2023 তারিখে এই লেনদেনটি হয়েছে, এই লেনদেনের তারিখটি আমরা দেবো। এভাবে আমরা
অর্থাৎ যে লেনদেন দেওয়া থাকবে এই লেনদেন থেকে এই তথ্যগুলো নিয়ে আমরা এই তথ্যগুলো প্রথমে পূরণ করবো। তারপর দেখো ক্রমিক নং। ক্রমিক নং বলতে এখানে দুইটি লেনদেন হতে পারে, একটি লেনদেন হতে পারে। যেহেতু এখানে শুধুমাত্র 3 তারিখের লেনদেনের জন্য বলা হয়েছে, সেজন্য এখানে ক্রমিক নং হিসাবে আমরা প্রথমে দেবো কি 1। এখন দেখো এখানে কি ক্রয় করা হয়েছে? পণ্য ক্রয় করা হয়েছে। কি ক্রয় করা হয়েছে? পণ্য। আমরা এখানে প্রথমে লিখবো পণ্য ক্রয়। পণ্য ক্রয়। পণ্য ক্রয় করা হয়েছে কত টাকা? 1,50,000 টাকা। তাইলে এখানে অনেক সময় থাকতে পারে যে ধরো এভাবে থাকতে পারে যে 10 টাকা দরে 15টি কলম ক্রয় করা হয়েছে। 10 টাকা দরে 15টি কলম ক্রয় করা হয়েছে। তাইলে দেখো 10 টাকা দরে এই যে দরের করে আমরা কি লিখবো? 10 টাকা লিখবো, আর পরিমাণের করে কি লিখবো? 15। তাইলে আমাদের মোট পরিমাণ কত দাঁড়ায়? 150 টাকা। 150 যদি এরকম ডাক দেওয়া থাকে, কোনো ডাকে এরকম দেওয়া থাকতে পারে যে জহিরের নিকটতে 10 টাকা দরে 15টি কলম ক্রয়। তাইলে দরের নিকট আমরা কি বসাবো? 10 বসাবো, আর পরিমাণের নিকট কি বসাবো? 15 বসাবো। তাহলে 15 আর 10 গুণ হলে আমাদের কি হবে? 150 যদি এরকম দেওয়া থাকে। কিন্তু এখানে আমাদের ডাকে কি দেওয়া হয়েছে? ডাকে দেওয়া হয়েছে যে আমরা জহিরের নিকটতে 1,50,000 টাকার পণ্য ক্রয় করেছি। অর্থাৎ এখানে আমাদের সরাসরি টাকাটা ক্যালকুলেশন করে দেওয়া রয়েছে। এই জন্য আমরা দর এবং পরিমাণের করে লিখবো না, লিখে সরাসরি কোন জায়গায় লিখবো? এই যে পরিমাণ টাকা দেখবো 1,50,000 টাকা। 1,50,000। তাহলে দর এবং পরিমাণ কোন সময় আমরা টাকা লিখবো? যখন প্রশ্নে দেওয়া থাকবে যে 10 টাকা ধরে 15টি কলম, অথবা 20 টাকা ধরে 30টি খাতা, অথবা 5 টাকা ধরে 10টি কলম। এভাবে যখন কোনো প্রোডাক্ট দেওয়া থাকবে দর এবং পরিমাণ, তখন আমরা এখানে বসিয়ে দর এবং পরিমাণ বসিয়ে মোট টাকাটা এদিকে বসাবো। আর যেহেতু এখানে আমাদের ক্যালকুলেশন করে দিয়ে দিয়েছে, অর্থাৎ আমরা মোট ক্রয় করেছি 1,50,000 টাকা, সেই জন্য আমরা দর এবং পরিমাণের উপর টাকা রেখে এখানে বসিয়ে দাম 1,50,000 টাকা। এবার দেখো পণ্য ক্রয় আর বিক্রয়ের সময় যে বার্তা দেওয়া হয় সেটিকে কারবারি বার্তা অথবা ব্যবসায়িক বার্তা বলা হয়। পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে বার্তা দেওয়া হয় সেটিকে কারবারি বার্তা অথবা ব্যবসায়িক বার্তা বলা হয়। এটি হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ সব জায়গা থেকে এই টাকাটা, এই পার্সেন্টটা কী হবে? মাইনাস করতে হবে। যেরকম আমাদের লেনদেন নয়, লেনদেন যেগুলো নয় এগুলো যেরকম অন্তর্ভুক্ত হয় না, ঠিক কারবারি বার্তা টাকাটাও কি হবে না? অন্তর্ভুক্ত হবে না। তাইলে কোনগুলোকে কারবারিটা আমরা বলবো? যখন পণ্য ক্রয় আর বিক্রয়ের সময় যে বার্তা প্রদান করা হবে। যেহেতু এখানে বলা হয়েছে জহিরের নিকটতে 5% বার্তায় 1,50,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, 5% বার্তায় 1,50,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তাইলে অর্থাৎ জহিরের আমরা কোনো জিনিস যখন আমরা কেনার যাই, তখন আমরা অনেক সময় যে বডি রেট দেওয়া থাকে, বডি রেট থেকে আমাদের কিছু টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ এত পার্সেন্ট ছাড় দেওয়া হয়। এই যে ছাড়, এই ছাড়টা হয়েছে কি? বার্তা। এটা কি? বার্তা। তাইলে দেখো যেহেতু এখানে জয়ী ট্রেডার্সের নিকটতে আমরা 1,50,000 টাকার পণ্য যখন ক্রয় করছি, তখন জয়ী ট্রেডার্স আমাদের 5% কি দিছে? বার্তা দিছে। এবং এই বার্তা যেহেতু পণ্য ক্রয়ের বেলা হয়েছে, সেজন্য এটি কারবারি বার্তা। যার জন্য এই 1,50,000 টাকা থেকে আমাদের কারবারি বার্তার টাকাটা কি করতে হবে? মাইনাস করতে হবে। কারণ কারবারি বার্তা হিসাব বিজ্ঞানের কোনো অঙ্কে অন্তর্ভুক্ত হয় না। তাইলে আমরা এখান থেকে মাইনাস হলো, দেখো মাইনাস কারবারি বার্তা, মাইনাস কারবারি বার্তা। এবং কারবারিটার আর এক নাম হচ্ছে ব্যবসায়িক বার্তা। তো মাইনাস কার্বোরেটটা আমাদের বলা হয়েছে কত পার্সেন্ট? 5%। তাহলে কার্বোরেটটা 5%, আমরা কোন টাকার 5%? এই যে 1,50,000 টাকা যে টাকার প্রোডাক্ট আমরা ক্রয় করবো, অর্থাৎ 1,50,000 টাকার প্রোডাক্ট ক্রয় করেছি, সেই জন্য 1,50,000 টাকার 5%। তো 1,50,000 টাকার 5% আমাদের হবে 7,500। 7,500% আমরা এভাবে বার করবো যে 1 লক্ষ, এভাবে বার করবো 1,50,000 দিকে গুণ চিহ্ন দিয়ে আমরা দিতে পারি যে 0.05 দিলে আমাদের বাইর হবে কত? 7,500। অথবা সাইন্টিফিক ক্যালকুলেটারে আমরা এভাবে দিতে পারি যে 1,50,000 গুণ 5 এর যে শিফট বাটন আছে, শিফট বাটনে চাপ দিয়ে আমরা সমান চিহ্ন যখন চাপ দেবো তখন আমাদের পার্সেন্ট বাইর হবে। অর্থাৎ প্রথমে আমরা 1,50,000 লিখবো, তারপরে গুণ চিহ্ন দেবো, তারপরে 5 লিখবো, তারপরে শিফটে দেবো চাপ, শিফটে দেওয়ার পর সমানে দিব যখন, তখন আমাদের এই ফিগারটা বাইর হবে, অর্থাৎ 7,500 বাইর হবে। তাইলে দেখো এই 7,500 আমরা যখন এখান থেকে বাদ দিয়ে দেবো, তখন আমাদের বাইর হবে 1,42,500। 1,42,500। অর্থাৎ আমাদের প্রোডাক্টের মূল্য 1,50,000, কিন্তু আমরা বার্তা দেওয়ার পর কত টাকা দিয়ে ক্রয় করেছি? 1,42,500 টাকা দিয়ে ক্রয় করেছি।
তারপর দেখো এটা দেখো আনুষঙ্গিক আর কোনো যখন আমরা কোনো প্রোডাক্ট যখন ক্রয় করার পরে আমাদের নিজস্ব খরচে এটা পেকিং করতে হয়, অর্থাৎ পেকিংয়ের জন্য আলাদা খরচ দিতে হয়। তারপরে প্রোডাক্টটা যখন আমরা বহন করবো, অর্থাৎ এই প্রোডাক্টটা বহন করে আমাদের গাড়িতে তুলতে হবে, বহন খরচ রয়েছে। তাহলে একটা প্রোডাক্ট ক্রয় করার পরে আনুষঙ্গিক খরচের মধ্যে খোলা রয়েছে, যেমন বহন খরচ রয়েছে, তারপরে গাড়ি ভাড়া রয়েছে, পেকিং খরচ রয়েছে। এগুলো কিন্তু বাট্টার আওতায় আসবে না, কারণ এগুলোর বাট্টা, অর্থাৎ তুমি গাড়ি ভাড়া যখন দেবে তখন গাড়ি ড্রাইভার বাট্টা দেওয়ার কথা বলবে, গাড়ি ড্রাইভারকে আমরা বাট্টা দেওয়ার কথা বলবো না। এই জন্য বাট্টা কোন টাকার উপর হবে, যে টাকা আমরা প্রোডাক্টটা ক্রয় করবো। প্রোডাক্ট ক্রয় করেছি আমরা 1,50,000 টাকা, আর এখান থেকে আমরা 5% রেটটা বাদ দিয়ে পেয়েছি কত, 1,42,500। এবার আমরা যোগ করবো কি পেকিং খরচ, কি যোগ করবো পেকিং খরচ। তো পেকিং খরচ দেওয়া আছে এখানে 1200 টাকাতে, এটা আমরা যোগ দিব, যোগ পেকিং খরচ, যোগ পেকিং খরচ। যোগ পেকিং খরচ হতো রাখা 1200 টাকা, এই 1200 টাকা এখানে বসাবো, বসিয়ে আমরা লিখবো যোগ করবো 700, অর্থাৎ 1,47,700। আর এখানে আমাদের হিসাব ক্লোজ, এই জন্য আমরা এখানে তাহলে 1,47,700। এই প্রক্রিয়ায় আমরা লেনদেন থেকে 3 তারিখের লেনদেন থেকে আমরা এই মোট অ্যামাউন্টটা বাইর করবো। এবার দেখো, যেহেতু এখানে বলা হয়েছে টাকা কোথায়, এখানে কি লিখবো কোথায় লিখবো, অর্থাৎ কোথায় লিখবো আমরা যে টাকাটা এখানে বাইর হবে এখানে আমরা ক্লোজ করে দেবো এবং লিখবো যে 1,43,700। তো 1,43,700 মাত্র। আর এখানে বিক্রয় শর্ত রয়েছে যে বিশেষ দ্রষ্টব্য মূল্যটি সংশোধনযোগ্য এবং এখানে বিক্রেতা স্বাক্ষর বসে। তাহলে এই হচ্ছে আমাদের চালান। এই প্রক্রিয়ায় আমরা লেনদেন থেকে তথ্যগুলো নিয়ে চালান প্রস্তুত করব। তো এবার আমরা গ নং প্রশ্নের সমাধান হবো। গ নং প্রশ্নের সমাধান, গ নং প্রশ্নে বলা হয়েছে উপযুক্ত লেনদেনগুলো দ্বারা বিবরণী চকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তো বিবরণী চক করতে হলে প্রথমে আমাদের সম্পদ এবং দায়ের জন্য কলামগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তো এখানে দেখো মিস্টার রবিন 2023 সালের এপ্রিল তারিখে নগদ 2 লক্ষ টাকা, তাইলে একটা কলাম আমরা কি পেলাম নগদ 2 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান একটা স্থায়ী সম্পদ, তাহলে আসবাবপত্র নগদ এবং আসবাবপত্র দুইটি আমরা সম্পদ পেলাম। তারপর হয়েছে 30,000 টাকার ব্যাংক ঋণ। তো ব্যাংক ঋণ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা কি দায়, ব্যাংক ঋণ একটা দায়। এখানে আমরা সম্পদ এবং দায়ের জন্য কলাম প্রথমে আইডেন্টিফাই করবো, অর্থাৎ কয়টি সম্পদ এবং কয়টি দায় আমাদের এই অঙ্কে বিদ্যমান রয়েছে সেটি প্রথমে আমরা আইডেন্টিফাই করবো। 1 তারিখের লেনদেন দ্বারা আমরা কি পেলাম নগদ পেলাম, আসবাবপত্র পেলাম, ব্যাংক ঋণ পেলাম। এবার 3 তারিখ বলা হয়েছে জহিরের নিকটতে 5% বাটা 1,50,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। যেহেতু জহিরের নিকটতে পণ্য ক্রয় করা হয়েছে সেহেতু এটা বাকিতে ক্রয় করা হয়েছে, যেহেতু জহির ব্যক্তির নাম উল্লেখ করেছে। তো বাকিতে যখন আমরা কোনো পণ্য ক্রয় করবো তখন এখানে দুইটি পক্ষ রয়েছে, পণ্য ক্রয় করার সময় আমরা কি হিসাব দেবো ক্রয় হিসাব দেবো, এবং যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে অর্থাৎ জহিরের নিকটে আমরা পণ্য নিয়ে এসেছি কিন্তু তাকে এখন আমরা কোনো টাকা প্রদান করি নাই, সেজন্য আমরা জহিরের নিকট দায়বদ্ধ, অর্থাৎ জহিরকে টাকা প্রদান করতে হবে। যেহেতু টাকা প্রদান করতে হবে সেহেতু এটা হচ্ছে প্রদেয়, সেহেতু এটা কি প্রদেয়। তাহলে দেখো এখানে ক্রয় হচ্ছে ব্যয় এবং প্রদেয় হচ্ছে দায়, তাহলে প্রদেয়ের জন্য আমাদের কলাম হবে এবং আয় আর ব্যয়ের জন্য কোনো কলাম হবে না। আয় আর ব্যয় কাকে প্রভাবিত করে, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তারপর 5 তারিখ বলা হয়েছে ব্যবসার ব্যবহারের জন্য একটি প্রিন্টার ক্রয়। যেহেতু এখানে প্রিন্টার ক্রয় কথা বলা হয়েছে, তো প্রিন্টার যেহেতু আমরা ক্রয় করবো সেই জন্য এটাকে আমরা অফিস সরঞ্জাম দেবো, কি দেবো অফিস। অর্থাৎ প্রিন্টার হচ্ছে অফিসের প্রয়োজনে এটা ব্যবহার করা হবে, এই জন্য এখানে একটি পক্ষ কি হবে অফিস সরঞ্জাম। এবং এই যে প্রিন্টার আমরা ক্রয় করেছি এটা কিভাবে ক্রয় করেছি নগদ টাকা দিয়ে ক্রয় করেছি, এই জন্য আরেকটি পক্ষ হবে কি নগদান হিসাব। এখানে অফিস সরঞ্জাম সম্পদ, নগদানও কি সম্পদ, যেহেতু নগদান এখানে দেওয়া রয়েছে এই জন্য নগদান বসবে না, শুধুমাত্র কি বসবে অফিস সরঞ্জাম, এখানে অফিস সরঞ্জাম বসানো। তারপরে বলা হয়েছে যে ব্যাংক ঋণের জন্য আবেদনপত্র পেশ এটি লেনদেন নয়, যেহেতু এটি লেনদেন নয় এটি আসবে না। তারপর 20 তারিখ বলা হয়েছে ব্যবসায় প্রয়োজনীয় মনিয়ারি ক্রয় করে নগদ এত টাকা প্রদান করা হয়েছে। মনিয়ারি ক্রয় করা হয়েছে, এখানে আমরা লিখতে পারি যে মনিয়ারি হিসাব, কি লিখতে পারি মনিয়ারি হিসাব। আর যেহেতু নগদে ক্রয় করা হয়েছে নগদান হিসাব, তো মনিয়ারি হচ্ছে একটা ব্যয় আর নগদান হচ্ছে একটি সম্পদ। নগদান যেহেতু রয়েছে আর মনিয়ারি যেহেতু ব্যয়, এটার জন্য কোনো বলা হবে না। তারপর 25 তারিখ বলা হয়েছে
ব্যাংক ঋণ পরিশোধ হলো। ব্যাংক ঋণ পরিশোধ রয়েছে ইনো দুইটা পক্ষ, একটা হচ্ছে যে আমাদের নগদ নামক সম্পদ কমেছে, একটি পক্ষ হচ্ছে নগদান এবং আরেকটি পক্ষ ব্যাংক ঋণ নামক দায় কমেছে। ব্যাংক ঋণ নামক যেহেতু ব্যাংক ঋণের কলাম রয়েছে এই জন্য আর এগুলা বসে না। তাহলে এই লেনদেনগুলো থেকে আমরা কয়েকটি জিনিস আইডেন্টিফাই করলাম। অর্থাৎ এখানে সম্পদ হিসেবে আমাদের রয়েছে নগদ, আসবাবপত্র এবং অফিস সরঞ্জাম, এই তিনটি হচ্ছে সম্পদ। এবং দায় হিসাবে রয়েছে ব্যাংক ঋণ এবং প্রদেয় হিসাব। ব্যাংক ঋণ এবং প্রদেয় হিসাব। তাহলে সম্পদের গড় হবে আমাদের তিনটি, নগদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, এবং দায়ের গড় হবে দুইটি, ব্যাংক ঋণ এবং প্রদেয় হিসাব। এই জন্য প্রথমে আমাদের এভাবে ডাক করে সম্পদ এবং দায়ের কলাম বলে এভাবে আইডেন্টিফাই করতে হবে। তারপর আমরা এই জন্য বিবরণী চকটি অঙ্কন করবো এবং আমরা বিবরণী চকটি অঙ্কন করবো। তো এভাবে আমরা এই যে বোর্ডটি রেখে নিলাম। এখানে প্রথমে বসবে তারিখ, উদ্বৃত্ত, তারপরে সম্পদ, সম্পদের এখানে তিনটি, নগদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, তারপর সমান চিহ্ন ব্যবহার করেছি। তারপরে দায় সমূহ, দায়ের পর দুইটি ব্যাংক ঋণ, প্রদেয় হিসাব, তারপরে প্লাস চিহ্ন বসেছে, এখানে বসেছে মালিকানা সত্ত্ব, আর এখানে মূলধন। যেহেতু সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটি হচ্ছে আমাদের হিসাব সমীকরণ এবং এই হিসাব সমীকরণে এটি প্রভাবিত হচ্ছে প্রত্যেকটি লেনদেন। তো প্রথমে এখানে আমাদের বলা হয়েছে প্রথম লেনদেনটি একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যেহেতু এখানে 2023 সালের এপ্রিল লেখে নগদ 2 লক্ষ টাকা, এখানে নগদ কত টাকা 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র 50,000 টাকা ও 30,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তো নগদের করে এখানে আমরা কি বসাবো, এই যে নগদ হচ্ছে আমাদের 2 লক্ষ টাকা, নগদ কত টাকা 2 লক্ষ টাকা। এবার একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ব্যাংক ঋণ কি আনা আছে ব্যাংক ঋণ, তো ব্যাংক থেকে আমরা কি এনেছি ঋণ এনেছি। তো ব্যাংক থেকে যখন ঋণ এনেছি এটা আমাদের কিসের সাথে প্লাস হবে, নগদের সাথে। যেহেতু ব্যাংক থেকে আমরা নগদ টাকা নিয়েছি, কত টাকা নিয়েছি 30,000 টাকা। তো আমাদের মালিক দিয়েছে কত টাকা 2 লক্ষ টাকা এবং ব্যাংক থেকে আমরা কত টাকা নিয়েছি 30,000 টাকা। তাহলে এবার আমাদের নগদ কত টাকা হলো, তাহলে নগদের করে বসাবো আমরা 2,30,000 টাকা, নগদের করে বসালাম 2,30,000 টাকা। তারপরে 50,000 টাকার আসবাবপত্র, তাহলে আসবাবপত্রের করে কত টাকা বসাবো 50,000 টাকা এবং এই যে 2,30,000 এবং 50,000 টাকা, এই টাকার মধ্যে মালিক কত টাকা দিয়েছে, মালিক দিয়েছে 2 লক্ষ টাকা এবং আসবাবপত্র টাকাটাও খেয়ে দিয়েছে মালিক দিয়েছে। তাহলে মালিকের কাছ থেকে আমরা কত টাকা পেয়েছি 2,50,000 টাকা এবং মালিকের কাছ থেকে যা পাবো তা আমরা মালিকানা সূত্রে বসাবো। যেহেতু মালিকের কাছ থেকে যা পাবো তা মূলধন এবং মূলধন যখন বাড়বে তখন মালিকানা সূত্রে কীভাবে বাড়বে। তাহলে এখানে দেখো যে এখানে 2 লক্ষ, যেহেতু নগদেও 2 লক্ষ টাকা লেখা, এখানে 2,30,000 টাকা বসালাম। যেহেতু মালিকের কাছ থেকে পাইছি আমরা 2 লক্ষ টাকা এবং ব্যাংক থেকে ঋণ নিয়েছি 30,000 টাকা, যার ফলে দুইটা অ্যাড করে আমরা কত বসালাম 2,30,000 টাকা। আবার আসবাবপত্রের করে কত বসালাম 50,000 টাকা। এখন আমরা এই যে ব্যাংক ঋণের করে বসাবো 30,000 টাকা, ব্যাংক ঋণের করে কত টাকা বসাবো 30,000 টাকা। এখন এবার বড় মূলধন অর্থাৎ মালিকানা সূত্র করে কত বসবে, মালিকানা সূত্র করে বসবে অর্থাৎ মালিক যে টাকা দিয়েছে, মালিক দিয়েছে 2 লক্ষ টাকা দিয়েছে মালিক নগদ এবং 50,000 টাকা দিয়েছে কি আসবাবপত্র। তাহলে মালিকের কাছে আমরা কত টাকা পেলাম 2,50,000। এখানে মালিকানা সূত্র করে আমরা 2,50,000 টাকা বসাবো এবং এটা বসাবো মূলধন আনয়ন, মূলধন আনয়ন। এবার দেখো যেহেতু আমরা যখন প্রতিটি লেনদেন বসাবো তখন আমাদের দুইটি পক্ষের টাকার পরিমাণ সমান হতে হবে। এখানে 2,30,000 এবং 50,000 যখন আমরা যোগ করবো তখন হবে 2,80,000 টাকা এবং এখানে 30,000 এবং 2,50,000 যখন হবে 2,80,000 টাকা। এই যে সমানের দুই সাইডে আমাদের কি থাকতে হবে, সমান থাকতে হবে। তাহলে এটা বুঝেছো। তারপরে এখানে আমরা জেয়ারগুলা বসাবো, এখানে বসাবো 2,30,000 টাকা, তারপরে 50,000 টাকা, তারপরে সমান চিহ্ন দেবো, এখানে 30,000 বসাবো, এখানে 2,50,000 এবং এখানে বসাবো আমরা কি উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত বসাবো। তারপর কত তারিখ, তারপর বলা হয়েছে যে 3 তারিখ বলা হয়েছে, 3 তারিখ বলা হয়েছে জহিরের নিকটতে 5% বাটা 1,50,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে। তো জহিরের নিকটতে যেহেতু পণ্য আমরা ক্রয় করেছি, প্রথমে দেখতে হবে 1,50,000 টাকার পণ্য করেছি এবং এখানে বাট্টা দিয়েছি আমরা কত টাকা 5% বাট্টা দিয়েছি। যেহেতু 5% বাট্টা দিয়েছি তো প্রথম কাজ হচ্ছে আমাদের 1,50,000 টাকা থেকে 5% আমাদের মাইনাস করতে হবে। 5% কি করতে হবে, মাইনাস করতে হবে। তো 5% যদি আমরা মাইনাস করি তাহলে 1,50,000 টাকা 5% হয়েছে 7,500 টাকা, অর্থাৎ 1,50,000 টাকা 1,50,000 টাকা আমরা প্রোডাক্ট করা করেছি। এখানে যেহেতু 5% বাট্টা বলেছে, এই বাট্টা হচ্ছে কারবারি বাট্টা, এটা মাইনাস করতে হবে এবং 1,50,000 টাকা 5% হচ্ছে 7,500। 1,50,000 টাকা থেকে আমরা কার্বোরেটটা বাদ দিয়ে দেবো 7,500, তাহলে আমাদের তাপে কত 1,42,500 এবং 1,42,500 সাথে প্যাকিং খরচ রয়েছে 1,200 টাকা, 1,200 টাকা প্লাস হবে। তাহলে 1,200 টাকা যখন আমরা প্লাস হবো তখন আমাদের 1,43,700 টাকা, 1,43,700। তাহলে আমরা যেই ট্রেডার্সের কাছ থেকে কত টাকার পণ্য ক্রয় করেছি 1,43,700
700 টাকা। এই 1,23,700 টাকার পণ্য যখন আমরা ক্রয় করেছি তখন দেখতে হবে এই পণ্যটা নগদে ক্রয় করেছি না বাকিতে ক্রয় করেছি। যেহেতু যেই ট্রেডার্স নাম উল্লেখ রয়েছে সেহেতু এটা বাকিতে হয়েছে এবং বাকিতে হওয়ার কারণে আমাদের কী হবে প্রদেয়ের করে বসবে। হার করে বসবে, তাহলে প্রদেয়ের করে আমরা বসাবো 1,43,700 টাকা। এবং যেহেতু এটা পণ্য ক্রয় করেছি এটা একটা ব্যয় হওয়ার কারণে আমরা মালিকানা সূত্র থেকে কী করবো মাইনাস করবো। মালিকানা সূত্র থেকে কী করবো মাইনাস করবো 1,43,700 এবং এখানে আমরা লাগবো ব্যয়। তাহলে এটা বোঝা গেছে 1,47,700 কীরকম হয়েছে। এবার আমরা এখানে বসাবো 2,30,000, তারপর 50,000, তারপর সমাধান দেবো 30,000, তারপর 1,47,700 মানে প্লাস দেবো এবং এখানে আমরা মাইনাস করবো 300 1,06,300 1,06,300 টাকা। তারপর দেখো এখানে বলা হয়েছে যে 5 তারিখ ব্যবসার জন্য একটি প্রিন্টার করে করা হয়েছে 40,000 টাকা দিয়ে। ব্যবসার জন্য যেহেতু একটি প্রিন্টার করে করা হয়েছে সেহেতু প্রিন্টার যেহেতু আমরা করে হয়েছি এটা অফিস সরঞ্জাম। এটা কি অফিস সরঞ্জাম এবং তাহলে অফিস সরঞ্জামের করে আমরা কত বসাবো 40,000। কত বসাবো 40,000 এবং এই প্রিন্টারটি যেহেতু আমরা নগদে করে করেছি সেই জন্য যেহেতু এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ নেই সেজন্য এটা নগদে হয়েছে এবং নগদে হওয়ার কারণে আমরা কোন জায়গা থেকে মাইনাস করবো নগদ থেকে মাইনাস করবো। এ কারণে নগদ থেকে আমাদের 40,000 টাকা মাইনাস করবো। তাহলে যেহেতু আমরা প্রিন্টার করে করেছি এখানে অফিস সরঞ্জামের করে আমরা 40,000 বসাবো এবং যেহেতু এটা নগদে করে করেছি নগদ থেকে 40,000 মাইনাস হবে এবং এটা যেহেতু আমরা সম্পদ রয়েছে এই জন্য এখানে মন্তব্য নেক্সট বসবে না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে উদ্দেশ্য এর এখানে বসবে 1,90,000 টাকা। এখানে বসবে 50,000, এখানে 40,000, তারপর এখানে 30,000, এখানে 1,43,700 প্লাস এখানে 1,06,300 এই ঘটনা। তারপর কত তারিখ তারপর আমাদের বলেছে যে 20 তারিখ বলেছে 15 তারিখ বলেছে ব্যাংক ঋণের জন্য আবেদন পেশ 2,50,000 টাকা। তাহলে এটা লেনদেন নয়। তারপর 20 তারিখ বলেছে ব্যবসার প্রয়োজনীয় মনিয়ারি ক্রয় করে নগদ 15,000 টাকা প্রদান হয়েছে। মনিয়ারি ক্রয় করা হয়েছে ব্যবসার জন্য প্রয়োজনীয় মনিয়ারি যেহেতু ক্রয় করা হয়েছে মনিয়ারি হচ্ছে একটা ব্যয় এবং এই মনিয়ারি আমরা নগদে ক্রয় করেছি। কীভাবে ক্রয় করেছি নগদে। যেহেতু আমরা নগদে ক্রয় করেছি তাহলে এখানে আমার কত টাকা ক্রয় করেছি 15,000 টাকা। তাহলে নগদ থেকে আমাদের 15,000 টাকা মাইনাস হবে। নগদ থেকে 15,000 মাইনাস হবে এবং এটা তারিখ কত হবে 20 তারিখ। নগদ থেকে 15,000 মাইনাস হবে এবং যেহেতু এটা আমরা মনিয়ারি করে রয়েছি এটা আমাদের ব্যয় যখন বাড়বে তখন মালিকানার সাথে কী হবে হ্রাস হবে। তাহলে মালিকানার সাথে আমরা 15,000 মাইনাস হবে এবং এখানে রাখবো ব্যয় বা খরচ ব্যয় বা খরচ। তাহলে এখানে আমরা 15,000 মাইনাস করবো 1,75,000 টাকা। এখানে বসবে 50,000, এখানে 40,000, এখানে বসবে 30,000, তারপরে 1,43,700, তারপরে প্লাস বসবে 99,300। 20 তারিখ তারপর 20 তারিখ চলে গেল। তারপর 25 তারিখ বলা হয়েছে ব্যাংক ঋণ পরিশোধ হয়েছে 20,000 টাকা। ব্যাংক ঋণ পরিশোধ হয়েছে ব্যাংক ঋণ যেহেতু পরিশোধ হয়েছে এখানে আমাদের নগদ টাকা কী হয়েছে চলে গিয়েছে। তাহলে নগদ থেকে আমরা 20,000 টাকা কী করবো মাইনাস করবো এবং ব্যাংক ঋণের একটি কলাম আমাদের রয়েছে এই যে ব্যাংক ঋণ। ব্যাংকে আমাদের নিকট 30,000 টাকা পাবে। এখান থেকে আমরা 20,000 টাকা পরিশোধ করে দিয়েছি তাহলে ব্যাংক ওখানে আমাদের কত টাকা পাবে 10,000 হয়ে যায়। 20,000 এখান থেকে মাইনাস হবে। ব্যাংক ঋণের কলাম থেকে 20,000 কী হবে মাইনাস হবে। ব্যাংক ঋণ পরিশোধ এখানে নগদ থেকে আমরা 20,000 মাইনাস করলাম এবং ব্যাংক ঋণের একটি কলাম রয়েছে ব্যাংকে আমার নিকট 30,000 পাবে এখন আমি 20,000 টাকা কী করবো মাইনাস করে দেবো। তাহলে ব্যাংকে এখন আমার নিকট কত পাবে 10,000 টাকা পাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি উদ্বৃত্ত হয়ে এখানে 1,55,000 টাকা, এখানে 50,000 টাকা, এখানে 40,000, এখানে হবে 10,000, এখানে 1,42,000, এখানে হবে 91,000। এবার আমরা
পরের এটা কী রয়েছে যে 20,000 টাকা এটি ডেলিভারি পেমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু ডেলিভারি পেমেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেজন্য এটা লেনদেন নয়, সেহেতু এটা কি লেনদেন নয়। এখানে কত তারিখ হবে? 25 তারিখ। আর 30 তারিখ যেহেতু আমাদের কি নয়, লেনদেন নয়। এবার আমরা লিখবো এখানে যে মোট বসাবো, মোট বসিয়ে আমরা এখানে এই রিটার্নগুলো আমরা কী করবো, মাইনাস করবো, মাইনাস করলে রিটার্নগুলো ভালো লক্ষ্য। এই সবগুলো সবসময় আমরা কাঠ পেন্সিল দিয়ে ইউজ করে আঁকবো। এবার দেখো এখানে সম্পদগুলো আমরা তিনটা বললাম, 1,55,000, 50,000, 40,000, 1,55,000, 50,000, 40,000। তাইলে আমাদের যোগ করে মোট হবে 2,45,000, 2,45,000 টাকা। এবার এখানে আনকালীন করবো, এবার এখানে সমান চিহ্ন দেবো, এখানে 10,000, 1,40,700 এবং 91,300, এই তিনটি যোগ করে আমাদের হবে 2,45,000। তাইলে দেখো এই যে আমাদের হিসাব সমীকরণে বলা হয়েছে এ সমান এল প্লাস ওই, অর্থাৎ এ এবং এর যে অ্যামাউন্ট হবে, এর অ্যামাউন্ট যে সম্পদের বললাম তিনটি যোগ করে আমাদের হয়েছে 2,45,000 টাকা এবং সমান চিহ্নের মাঝখানে দিয়েছি এবং এল প্লাস ওই, এল হচ্ছে যে দায়ের সমূহ এবং ওই হচ্ছে মানে এই তিনটি কলাম যোগ আমাদের 2,45,000। যখন এই দুইটি কলামের যোগ করে আমাদের মিলে যাবে তখন আমাদের অঙ্কটি কি হয়েছে, সমাধান হয়েছে। তো তোমরা একটি স্ক্রিনশট নিয়ে তো এই হচ্ছে আমাদের লেনদেনের পার্টের সৃজনশীল প্রশ্ন সমাধান। আমরা এই যে কয়েকটি সৃজনশীল প্রশ্ন সমাধান রয়েছে এগুলো তোমরা মনোযোগ করার হিসাবে এবং পরবর্তীতে আমরা তৃতীয় পার্টে চলে যাব। তো সেই তৃতীয় পার্ট দেখার আমন্ত্রণ হলো এবং তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যেতে পারো। ধন্যবাদ সবাই।